নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প অকাল বোধন, লেখক অজ্ঞাত। ব্রিমেন শতধা বিচ্ছিন্ন জার্মানির এক রাজ্যখণ্ড। এ রাজ্যে একজন মন্ত্রীর নাম সেবাল্ডাস বার্লিন। গ্রীষ্মকালে এক সন্ধ্যায় সেবাল্ডাস নিজের বাড়িতে একখানা ঘরে বসে বিশ্রাম সুখ ভোগ করছিলেন। ঘরখানি সুসজ্জিত। সেবাল্ডাস বসেছিলেন জানলার পাশে একখানা গদি মোড়া চেয়ারে, আর একটা জানলার পাশে একখানা কৌচের ওপর বসেছিলেন তার বৃদ্ধা পিতামহী। মহিলার বয়স 80 পেরিয়ে গেছে। তিনি আপন মনে কাঁপা কাঁপা গলায় বাইবেলের স্তোত্র আবৃত্তি করছিলেন। মন্ত্রীমশাইয়ের স্ত্রী ক্যাথরিন বাচ্চাদের জন্য পশমের জামা বুনছিলেন। ঘরের আর একদিকে মন্ত্রীর বড় মেয়ে সিগিসমুত্তা ছোট ভাই বোনদের ভূতের গল্প বলছিল। বাচ্চারা গভীর মনোযোগে দিদির কাছ থেকে গল্প শুনছিল। ঘরের বাইরে একখানা টুলের ওপর বসেছিল পুরানো এক চাকর, বসেছিল আদেশের অপেক্ষায়। সব নিয়ে এই যেন এক সুখী পরিবারের চমৎকার একখানা ছবি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে রাত 9টা বাজল। মন্ত্রীমশাই চেয়ার ছেড়ে উঠলেন, তারপর টুপি আর ছড়ি হাতে করে নিয়ে দরজার দিকে এগোলেন। স্ত্রী ক্যাথরিন বললেন, তুমি বাইরে যাচ্ছ নাকি? একটু দাঁড়াও, আমি আলো নিয়ে আসি, সিঁড়ির কাজটা যে বড় অন্ধকার। স্ত্রীর কথায় কোনো উত্তর দিলেন না সেবাল্ডাস। তিনি দ্রুত পায়ে নিচে নেমে সদর দরজা খুলে বাড়ির বাইরে বেরিয়ে পড়লেন। বৃদ্ধা পিতামহী স্তোত্রপাঠ থামিয়ে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করলেন, এই রাত বিরেতে ছেলেটা আবার কোথায় গেল? রাতে বেরোবেন না বলেই এমন কথাই বলেছিলেন। বোধহয় কাছাকাছি কোনো বন্ধু বান্ধবের বাড়িতে গিয়েছেন, এক্ষুনি এসে পড়বেন। আপনি চিন্তা করবেন না ঠাকুরমা, ক্যাথরিন উত্তর দিলেন। ছেলে মারা যাওয়ার পর থেকে নাতিটিকে নিয়ে বড় বেশি দুশ্চিন্তা বৃদ্ধার। নাতিটিও যে প্রায় প্রৌঢ়ত্বের সীমায় চলে পৌঁছেছে এ কথাটা বৃদ্ধার মনেই থাকে না। ঘাড় নাড়লেন বৃদ্ধা, তারপর আবার স্তোত্রপাঠ করতে লাগলেন। রাত 10টা বাজল। রাতের খাওয়ার সময় হলো। সেবাল্ডাস ফিরে এলেন না। এটা একটু আশ্চর্যের ব্যাপার, কেননা প্রতিদিন রাত 10টায় সবাই মিলে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করেন। সবাই খেতে বসলেন। বাড়ির কর্তার আসন শূন্য রইল। সবাই ভাবলেন এক্ষুনি হয়তো সেবাল্ডাস ফিরে আসবেন। খাওয়া দাওয়া শেষ হলো, কিন্তু মন্ত্রীমশাই ফিরে এলেন না। এবার চাকর বাকরদের পাঠানো হলো বন্ধু বান্ধবদের বাড়ি। তারা অনেকক্ষণ পরে ফিরে এসে জানালো যে কর্তা কোনো বন্ধু বান্ধবের বাড়িতে যায়নি। স্বামীর এরকম আচরণে ক্যাথরিন রসিকতা করে কিছু বললেন, কিন্তু তার রসিকতায় কেউই হাসল না। বৃদ্ধা পিতামহী তো মুখ গম্ভীর করেই বসে রইলেন। তার শরীরটা কদিন ধরে সুস্থ যাচ্ছিল না। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, আমার যা শরীরের অবস্থা তাতে কখন আছি কখন নেই তা কিছু বলা যায় না। মরবার সময় যদি সেবাল্ডাসকে দেখতে না পাই তবে আমি মরেও শান্তি পাব না। এত রাত্রিতে ওর বাইরে বেরোনো ঠিক হয়নি। ওরকম অলক্ষণে কথা বলবেন না ঠাকুরমা, আপনার নাতি এখনই ফিরে আসবেন। আপনি কেন অনাবশ্যক দুশ্চিন্তা করছেন? বৃদ্ধাকে সান্ত্বনা দেবার জন্য কথা বললেও ক্যাথরিন নিজেও কিন্তু মনে মনে একটু চিন্তিত হয়ে উঠেছিলেন। চিন্তার কারণও ছিল তার স্বামী অত্যন্ত নিয়মনিষ্ঠ মানুষ, নিয়মভঙ্গ করাটা তার ধাতের মধ্যে নেই। তবে আজ কেন নিয়মভঙ্গ করলেন, ব্যাপারটা কি? বৃদ্ধার প্রার্থনা শেষ হলে ক্যাথরিন তাকে শোবার ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। ছেলে মেয়েরাও যে যার বিছানায় শুয়ে পড়ল। সারা রাত্রি জেগে রইলেন শুধু ক্যাথরিন। জেগে রইলেন স্বামীর অপেক্ষায়। সময় আর মনের উদ্বেগ কাটাবার জন্য সেলাইয়ের কাজ করতে লাগলেন। ঢং ঢং, এ কি? গির্জার ঘড়িতে রাত 12টা যে বেজে গেল, কিন্তু স্বামী তো এখনো এলেন না। রাস্তায় লোক চলাচল প্রায় বন্ধ হয়ে এসেছে। মাঝে মাঝে শোনা যাচ্ছে রাতের পাহারাদার পুলিশদের বাঁশির আওয়াজ। পাশের এক বাড়ি থেকে নারী কণ্ঠে কান্নার শব্দ ভেসে আসছে। সে বাড়িতে একজন লোক মারা গিয়েছে। কাল সকালে মৃতদেহটিকে সমাহিত করা হবে। লোকটির স্ত্রী কাঁদছে। দেহটি কফিন বন্দি করা হয়ে গেছে। বোধহয় কফিনের পাশেই বসে কাঁদছে বেচারা বউটি। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। মাঝে মাঝে ছিন্ন মেঘের ফাঁক দিয়ে দু একটি ম্লান তারা উকি ঝুঁকি দেবার ব্যর্থ চেষ্টা করছে। এক অজানিত আশঙ্কায় মন ছেয়ে গেল। সেলাইয়ের জিনিসপত্র সরিয়ে রেখে খোলা জানালার পাশে এসে দাঁড়ালেন ক্যাথরিন।
হু হু করে হাওয়া বইছে, ঠান্ডা কনকনে হাওয়া, ঝড় আসছে, পথঘাট একেবারে নির্জন। ক্যাথরিন আবার সেলাইয়ের টেবিলে এসে বসলেন, কিন্তু সূচিকর্মে আর মন বসল না। স্বামীর কথাই ভাবতে লাগলেন তিনি। এরকম তো তার স্বামী কোনোদিন করেননি। কোনো কথা না বলে, তাকে কিছু না জানিয়ে এত গভীর রাত পর্যন্ত সেবালদাস তো কখনো বাইরে থাকেননি। স্বামী বলেছিলেন আজ রাতে তিনি আর বাইরে যাবেন না, কিন্তু হঠাৎ মত পরিবর্তন করলেন কেন? নিশ্চয়ই কোনো জরুরি কাজে তাকে বেরোতে হয়েছে। কিন্তু ক্যাথরিনকে কিছু বলে গেলেন না কেন? বলে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, নিশ্চয়ই উচিত ছিল। বলে গেলে তো আর ক্যাথরিনকে এত দুশ্চিন্তা ভোগ করতে হতো না। ক্যাথরিন ভাবতে লাগলেন স্বামীর সঙ্গে সম্প্রতিকালে তার কোনো মনোমালিন্য বা কথা কাটাকাটি হয়েছে কিনা। হয়তো সেই জন্যই স্বামী তাকে কিছু না জানিয়ে বাইরে গিয়েছেন। কিন্তু কই, সেরকম তো কিছু মনে পড়ছে না। মাঝে মাঝে কথা কাটাকাটি, মতান্তর হয় ঠিকই, কিন্তু শিগগির তো সেরকম কিছু হয়নি। তবে নিজের মনটাকে তন্ন তন্ন করে খুঁজেও ক্যাথরিন এই প্রশ্নের উত্তর পেলেন না। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা কথা ক্যাথরিনের মনে এলো। তার স্বামী এই রাজ্যের একজন মন্ত্রী, তার শত্রু থাকা সম্ভব। তবে কি শত্রুরাই তাকে গুম করল? না 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 না, তা হতে পারে না। ক্যাথরিন যেন নিজের মনকেই প্রবোধ দিলেন। তার স্বামী মানুষ হিসেবে সাচ্চা, তিনি সদাশয় সদা আলাপী, তিনি এই রাজ্যে খুব জনপ্রিয়। তার সেরকম শত্রু থাকবার সম্ভাবনা খুবই কম। তাহলে ঘুরে ফিরে আবার সেই একই প্রশ্ন। আচ্ছা, সরকারি কাজ করতে গিয়ে তার স্বামী কোনো মারাত্মক ভুল বা অন্যায় করে বসেননি তো? হয়তো সেই ভুল বা অন্যায়ের জন্য রাজরোষে পড়তে হবে এই কথা ভেবে তিনি পালিয়ে যাননি তো? কিন্তু না, জেনে শুনে অন্যায় করবার মতো মানুষ তার স্বামী নন। তার ভুল, তা তো মানুষ মাত্রেই হতে পারে। ক্যাথরিন তার মন থেকে এই আশঙ্কাটাকে ঝেড়ে ফেলবার চেষ্টা করলেন। ক্যাথরিন আর স্থিরভাবে থাকতে পারলেন না। নানা দুশ্চিন্তা তার আশঙ্কাকে তার মনের মধ্যে আনাগোনা করতে লাগলো। মাথাটা গরম হয়ে উঠতে লাগলো তার। উত্তপ্ত মস্তিষ্কের মধ্যে দুটি প্রশ্ন কেবল ঘুরপাক খেতে লাগলো। কোথায় গেল সেবালদাস? কি হলো তার? সারা রাত জেগে কাটালেন ক্যাথরিন। ঘুম নেই, দুশ্চিন্তা আর আশঙ্কা তার চোখ দুটি থেকে ঘুম কেড়ে নিয়েছে। পূবের আকাশে লাগলো লালের ছোপ। আকাশকন্যা বিদ্যুৎ বর্ণা লাল চেলির লালিমা যেন রাঙিয়ে দিল পূব দিগন্তকে। ক্যাথরিন ঘরের আলো নিভিয়ে দিলেন। সারা রাত জেগে তিনি শ্রান্ত, ক্লান্ত। সকাল হলো, ছেলেমেয়েরা জাগলো। হাত মুখ ধুয়ে তারা প্রাতরাশের টেবিলে গিয়ে বসল। শুকনো কাশির শব্দে বোঝা গেল বুড়ো ঠাকুরমাও জেগেছেন। প্রাতরাশের টেবিলে স্বামীর ফিরে না আসবার কথা ক্যাথরিন কাউকে বললেন না। সবাই ভাবল কর্তা অনেক রাত্রে বাড়ি ফিরে এসেছেন, তাই এখনো ঘুমোচ্ছেন। কিন্তু বেশিক্ষণ স্বামীর অন্তর্ধানের কাহিনী গোপন রাখা গেল না। হের সেবালদাস একজন মন্ত্রী, তিনি একজন গুরুত্বপূর্ণ মানুষ। তার কাছে নানা লোক নানা কাজে আসে। লোকজনের আগমন শুরু হলো। রাজপ্রাসাদ থেকে মন্ত্রীকে ডাকবার জন্য একজন পদস্থ কর্মচারী এলেন। শেষ পর্যন্ত ক্যাথরিনকে আসল কথাটা বলতে হলো কাল রাত 9টা ঘণ্টা বাজার পরই তার স্বামী সেই বেরিয়েছেন, এখনও ফিরে আসেননি। মন্ত্রীমশাই কোথায় গিয়েছেন এই প্রশ্নের উত্তরে ক্যাথরিন কিছুই বলতে পারলেন না। সারাটা দিন কেটে গেল, সেবালদাস ফিরে এলেন না। চারদিকে অনুসন্ধান করেও তার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। নানা রকম গাল গল্প শুরু হলো মন্ত্রীকে নিয়ে। কেউ কেউ রটাতে লাগলো মন্ত্রীমশাই জলে ডুবে আত্মহত্যা করেছেন, কেননা তার টুপি আর ছড়ি নাকি নদীর পাড়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। আবার এমন কথাও শোনা গেল যে পাশের রাজ্যের গুপ্তচরেরা নাকি এই রাজ্যের সুদক্ষ এবং জনপ্রিয় মন্ত্রী সেবালদাস বার্লিনকে হরণ করে নিয়ে গিয়েছে। রাতে শহরের পাশে জঙ্গলের নাকি রিভলভারের শব্দও শোনা গিয়েছে। এইসব নানা রকম রটনা আর গুজব শুনে মন্ত্রীর পরিবারের সবাই দিশেহারা হয়ে পড়লেন। বুড়ি ঠাকুরমাকে প্রথমে ব্যাপারটা জানানো হয়নি, কিন্তু শেষ পর্যন্ত জানতে পেরে তিনি শয্যা নিলেন। ক্যাথরিনের মনে দৃঢ় বিশ্বাস ছিল যে তার স্বামী ফিরে আসবেন, কিন্তু দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কেটে গেল, মন্ত্রীমশাই ফিরে এলেন না। খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো, রাজপ্রাসাদ থেকে নানাভাবে অনুসন্ধান চালানো হলো, কিন্তু সেবালদাসের কোনো সংবাদই পাওয়া গেল না। সেই রাতে মন্ত্রীমশাইয়ের কেউ বাড়ি থেকে বেরোতে দেখেননি, রাস্তায় হাঁটতেও দেখেননি। মন্ত্রী সেবালদাস বার্লিন যেন বাতাসের সঙ্গে মিশে অদৃশ্য হয়ে গিয়েছেন। এক এক করে সুদীর্ঘ 3টি বছর কেটে গেল, সেবালদাস ফিরে এলেন না।
ধীরে ধীরে তার অদৃশ্য হবার প্রসঙ্গ চাপা পড়ে গেল। ধীরে ধীরে সেবাল্ডাসের কথা ভুলেই গেল জনসাধারণ। তার রহস্যময় অন্তর্ধানের ব্যাপারটা আর জনসাধারণের আলোচনার বিষয়বস্তু রইল না। আগন্তুক। চতুর্থ বৎসর, গ্রীষ্মকাল, রাত 10টা। একটি লোক মন্ত্রী সেবাল্ডাসের বাড়ির সদর দরজায় ধাক্কা দিল। লোকটির মুখ পাণ্ডুর, দেখলেই মনে হয় সে অত্যন্ত ক্লান্ত, কিন্তু সে যে অভিজাত বংশীয় তা বুঝতে কষ্ট হয় না। অনেক ধাক্কাধাক্কি করবার পর দরজা খুলে গেল। কর্মচারী গোছের একজন যুবক সদর দরজা খুলে রূঢ়ভাবে প্রশ্ন করল, কি চাই? কাকে চাই? প্রশ্ন শুনে আগন্তুক বিস্মিত হলো। যুবকের দিকে তাকিয়ে সে পাল্টা প্রশ্ন করল, তুমি কে? তোমাকে এই বাড়িতে কে ঢুকতে দিল? কি বলছেন আপনি? আমি তো এই বাড়িতে থাকি। এ বাড়িতে থাকো? আমার বাড়িতে কে তোমাকে থাকতে দিল, আর কেনই বা দিল? আপনার বাড়ি? তীক্ষ্ণ দৃষ্টিতে আগন্তুকের আপাদ মস্তক দেখে কর্মচারী যুবকটি বলল, আপনার বাড়ি? মশাই কি পাগলাগারদ থেকে পালিয়ে এসেছেন? মুখ সামলে কথা বলো। জানো তুমি কার সঙ্গে কথা বলছো? পাগলাগারদ দেখে না থাকলে আপনাকে এক্ষুনি সেখানে পোড়া দরকার। থামো! আগন্তুক গর্জন করে উঠল, আর একটিও কথা নয়। আমার বাড়িতে এসে তুমি আমাকেই অপমান করছো। আপনার বাড়ি? মশাই, এই কথাতেই তো আপনার মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে সন্দেহ হচ্ছে। তুমি বলতে চাও এই বাড়ি আমার নয়? ঠিক তাই। এখানে তবে কার বাড়ি? হের ভ্যান পিটার্সের। ওই মদ ব্যবসায়ী ভ্যান পিটার্স? হ্যাঁ। তুমি কে? আমি ভ্যান পিটার্স সাহেবের কেরানি। কেবল পাগল নয়, তুমি একটা আস্ত বুদ্ধু। আমি বুঝি জানি না কোথায় ভ্যান পিটার্স থাকে? তিনি তো এই বাড়িতেই থাকেন, যুবক দৃঢ়ভাবে বলল। আর আমি বুঝি নিজের বাড়ি চিনি না? ব্যঙ্গের সুরে আগন্তুক বলল, তুমি আমাকে চেনো? জানো আমি কে? আমার জানবার তো কোনো দরকার নেই। এবার আপনি আসুন। যুবক কর্মচারীটি দরজা বন্ধ করবার উপক্রম করল। সরে যাও! ক্রুদ্ধস্বরে যুবককে সরিয়ে দিয়ে আগন্তুক বাড়ির কম্পাউন্ডে ঢুকে পড়ল। তারপর লন পেরিয়ে খোলা দরজা পথে ঢুকে পড়ল বাড়ির মধ্যে। কর্মচারীটি অপরিচিত আগন্তুককে আটকাতে গিয়েও আটকাতে পারল না। সোজা বাড়ির মধ্যে ঢুকে পড়ল আগন্তুক। ঢুকে সে নিজেই অবাক হয়ে গেল। বিভিন্ন ঘরে আসবাবপত্র, ছবি সবই নতুন, সবই তার কাছে অপরিচিত। সত্যিই তো, কোথায় এসে পড়ল সে? কর্মচারীটার কথাই কি তবে সত্যি? এ কি সত্যিই তার বাড়ি নয়? না না, এরকম ভুল হয় কি করে? তার তো সত্যিই মাথা খারাপ হয়ে যায়নি। ওই তো সামনের বসবার ঘরখানা। ওই ঘর থেকেই তো সে কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছিল। স্ত্রী বা ছেলে মেয়েদের মধ্যে কেউ এখনো নিশ্চয়ই ও ঘরে রয়েছে। বসবার ঘরের ভেজানো দরজা খুলে গেল আগন্তুক। ঘরের ভেতর থেকে হো হো করে হাসির শব্দ ভেসে এলো। এরকম অসভ্যের মতো হাসছে কারা? লোকগুলোকে বাড়ির মধ্যে ঢোকালোই বা কে? দরজা খুলে ফেলল আগন্তুক। কতকগুলো মাতাল রয়েছে ঘরের মধ্যে। মাননীয় মন্ত্রী হের সেবাল্ডাস বার্লিনের ঘরে একদল মাতাল ভূতেরা নৃত্য শুরু করেছে। জানালার পাশ থেকে যে নরম গদিমোড়া মূল্যবান চেয়ারখানায় ঠাকুরমা বসেন, সেখানে একটা হোঁতকা মাতাল বসে মদ খাচ্ছে। লোকটাকে দেখলেই পিপের কথা মনে পড়ে। স্তম্ভিত হয়ে আগন্তুক খোলা জানালার পথে আকাশের দিকে তাকালো। আকাশের দৃশ্য মোটামুটি একই রকম রয়েছে, কেবল বাঁকা চাঁদ দিগন্তের দিকে আর একটু ঢলে পড়েছে। মাত্র ঘণ্টাখানেক আগে আগন্তুক ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। এত অল্প সময়ের মধ্যে এতখানি ওলটপালট হয়ে গেল কি করে? আগন্তুক ভাবতে লাগলো, সে কি জেগে আছে না ঘুমিয়ে আছে? একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছে। একটা অচেনা লোককে ঘরের মধ্যে দেখে মাতালগুলো আরও জোরে হো হো করে হেসে উঠল। তারা যেন একটা দারুণ মজা পেয়েছে। এই থামো তোমরা! আগন্তুক গর্জন করে উঠল, অসভ্যতা করবার আর জায়গা পাওনি? এ বাড়িতে ঢুকলে কি করে? বাড়ির লোকজনই বা কোথায়? মাতালদের মধ্যে একজন আগন্তুকের কাছে এসে ঢুলু ঢুলু চোখে তাকে দেখল। তারপর আঁতকে উঠে বলল, সর্বনাশ, এই যে আমাদের মন্ত্রীমশাই! হুজুর, এতকাল আপনি কোথায় ছিলেন? সবকটি মাতাল ভয় পেয়ে আসন ছেড়ে উঠে দাঁড়ালো। তাদের নেশা ততক্ষণে ছুটে গিয়েছে। একখানা বেঞ্চির উপর বসলেন সেবাল্ডাস। লোকগুলো সসম্ভ্রমে দূরে দাঁড়ালো। ওদের মধ্যে মদ ব্যবসায়ী ভ্যান পিটার্সও ছিলেন। সেই সাহসে ভর করে জিজ্ঞেস করল, হুজুর, আপনি এতদিন কোথায় ছিলেন? 3 বছর ধরে নানা দিকে খোঁজ খবর করেও আমরা আপনার কোনো সন্ধান পাইনি। 3 বছর! দারুণ বিস্ময়ে মন্ত্রীমশাই যেন ভেঙে পড়লেন। বিস্ময়ের প্রথম চমকটা কাটবার পর স্খলিত স্বরে তিনি বললেন,
কি বলছো তুমি? আমি 3 বছর এখানে ছিলাম না? আগে হ্যাঁ হুজুর, কিন্তু আমার তো ধারণা আমি ঘণ্টাখানেক আগে বাড়ির বাইরে গিয়েছি। আগে না, আপনার ধারণাটা ঠিক নয় হুজুর। আমার বাড়ির লোকজনেরা কোথায়? এ বাড়ি আর আপনার নেই। আমার নেই? স্খলিত স্বরে সেবালদাস বললেন। আগে না, আপনি অদৃশ্য হবার 2 বছর পরে আপনার স্ত্রী আমার কাছে এই বাড়ি বিক্রি করেছেন। অনেক খোঁজ খবর করেও যখন আপনার কোনো সন্ধান পাওয়া গেল না, তখন আপনার স্ত্রী এ বাড়ি ছেড়ে দিয়ে শহরতলিতে একখানা ছোট বাড়ি কিনে সেখানে থাকতে শুরু করলেন। তিনি এখনও সে বাড়িতেই আছেন। আমার ঠাকুরমা? তিনি মারা গেছেন। কবে? আপনি অদৃশ্য হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই। আর আমার ছেলেমেয়েরা? তারাও মারা গেছে। আহ আহ হেড সেবালদাস কোনো কথা বলতে পারলেন না। তার মাথা ঘুরতে লাগলো, সমস্ত শরীরটা কাঁপতে লাগলো থরথর করে। টলতে টলতে তিনি দরজার দিকে এগোলেন। ভ্যান পিটার্স তাকে ধরে ফেলল। না ধরলে হয়তো সেবালদাস কাঁপতে কাঁপতে পড়েই যেতেন। ঠাকুরমার নরম গদি মোড়া চেয়ারখানায় সেবালদাসকে বসিয়ে দিলেন পিটার্স। সেবালদাস তখন বিড়বিড় করে বলছেন, এ কি হলো? কিছুই তো বুঝতে পারছি না। আমার মাথায় কিছুই আসছে না। আমি তো মোটে ঘণ্টাখানেক আগে, এরই মধ্যে সব ওলট পালট হয়ে গেল। ভ্যান পিটার্স সবিনয়ে জিজ্ঞেস করল, এতদিন আপনি কোথায় ছিলেন হুজুর? ক্লান্তভাবে সেবালদাস বললেন, আমাকে আর জিজ্ঞেস করো না। আমার এক বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। কি দেখলাম আমি, কি দেখলাম! ফিরে এসেই বা কি দেখলাম! আমার দিনেও শেষ হয়ে এসেছে। এবার আমি ঘুমোবো, আমি ঘুমোবো। বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেললেন সেবালদাস। ভ্যান পিটার্স আর তার কেরানি সেবা শুশ্রূষা করে মন্ত্রীমশাইয়ের চেতনা ফিরিয়ে আনল। তারপর তিনি একটু সুস্থ হয়ে উঠলে গাড়ি করে তাকে নিয়ে গেল তার স্ত্রীর কাছে। ভ্যান পিটার্স নিজেই নিয়ে গেল তাকে। সে এক বিচিত্র কাহিনী। স্বামীকে ফিরে পেলেন ক্যাথরিন। 3 বছর ধরে নানা দুঃখ কষ্ট ভোগ করবার পর একটুখানি সুখের মুখ দেখলেন তিনি। বিধবার পোশাক ছাড়লেন মন্ত্রী জায়া। স্বামীকে আদর যত্ন করেও তিনি শেষ পর্যন্ত কিন্তু স্বামীকে কাছে রাখতে পারলেন না। সেবালদাসের ভবিষ্যৎবাণী সফল হলো। তার দিন সত্যি সত্যি শেষ হয়ে এসেছিল। কয়েক সপ্তাহ স্ত্রীর সেবা যত্ন ভোগ করে তিনি মারা গেলেন। ক্যাথরিনকে এবার সত্যি সত্যি বিধবা হতে হলো। মৃত্যুর আগে হেড সেবালদাস স্থানীয় গির্জার পাদ্রী এবং এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ডেকে পাঠালেন। তাদের কাছে তিনি বললেন এক বিচিত্র কাহিনী। তার অনুরোধে সেই কাহিনী লিপিবদ্ধ করা হলো। লিপিবদ্ধ করার পর সেই অসাধারণ কাহিনীর তলায় নিজের নাম সই করলেন। বিশিষ্ট ব্যক্তিদের এই কাহিনীর বক্তা যে তিনি, তার সাক্ষ্য হিসাবে সই করতে অনুরোধ করলেন। তারা সই করলেন। তারপর ব্রেমেন শহরের একজন ম্যাজিস্ট্রেট সেই দলিলে আদালতের ছাপ মেরে নিজেই সই করলেন। এই দলিলখানা আজও সযত্নে রেখে দেওয়া হয়েছে। সেই দলিলে যে বিচিত্র কাহিনী রয়েছে তা সংক্ষেপে বলা হলো। আমি সেবালদাস বেরলিন, ব্রেমেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, গির্জার মাননীয় পাদ্রীমশাই সমবেত ভদ্রমণ্ডলী এবং ব্রেমেনের একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সামনে এই অসাধারণ এবং বিচিত্র কাহিনী বিবৃত করবার পর লিপিবদ্ধ করিয়েছি। হ্যাঁ, সেদিনটা ছিল 1749 খ্রিস্টাব্দের ট্রিনিটি, রবিবার। আমি বৈঠকখানা ঘরে বসেছিলাম। রাত প্রায় 9টার কাছাকাছি। ঠাকুরমা বাইবেলের স্তোত্র পাঠ করছিলেন। আমার স্ত্রী ব্যস্ত ছিলেন সূচিকর্মে। আমার বড় মেয়ে সিগিসমুত্তা ছোট ভাই বোনের কাছে ভূতের গল্প বলছিল। কোনো উত্তেজনা নেই, শান্ত নিস্তরঙ্গ পরিবেশ। গির্জার ঘড়িতে ঢং ঢং করে রাত 9টা বাজল। ঘণ্টার শব্দ মিলিয়ে যেতে না যেতেই আমি বাইরের দরজায় ধাক্কার শব্দ শুনতে পেলাম। এখন আবার কে কোন কাজে এলো? একটু বিরক্তি বোধ করলাম। মন্ত্রী হয়েছি বলে আমাকে দিনরাত সরকারি কাজ বা লোকের কাজ করতে হবে? আমার কি একটা পারিবারিক জীবন থাকবে না? রাত দিন কেবল কাজ আর কাজ আর কাজ। সদর দরজায় আবার ধাক্কার শব্দ শোনা গেল। ভাবলাম বৈঠকখানা ঘরের বাইরে যে চাকরটি আমাদের ছোটোখাটো ফাইফরমাস কাটবার জন্য বসেছিল সেই সদর দরজা খুলে দেবে এবং তারপর কে এসেছে তা জেনে আমাকে এসে বলবে।
কিন্তু ক্রমাগত ধাক্কার আওয়াজ সত্ত্বেও ঘরের কোনো লোক তা শুনতে পাচ্ছিল বলে আমার মনে হচ্ছিল না। সবাই নিজের নিজের জায়গায় বসে নিজ নিজ কাজ করতে লাগলো। আমি অবাক হলাম। এমন সময় কে যেন আমার কানের কাছে ফিস ফিস করে বলল, ওঠো ওঠো, টুপি আর ছড়ি নাও, বেরিয়ে এসো। চমকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কে বলল এ কথা? কিন্তু আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো একটা কথা, বেরো বেরো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আমি আর বসে থাকতে পারলাম না। কোনো এক অদৃশ্য আর অলৌকিক শক্তির তাড়নায় আমি চেয়ার ছেড়ে উঠে পড়লাম। কে যেন আমার হাতে টুপি আর ছড়ি ধরিয়ে দিল। আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। এই সময় আমার স্ত্রী ক্যাথরিন বোধহয় আমাকে কিছু বলছিলেন, কিন্তু তার কোনো কথা আমি শুনতে বা বুঝতে পারিনি। এমনিতে আমাদের সিঁড়িটা অন্ধকার, কিন্তু আমি যখন নামছিলাম তখন একটা অস্পষ্ট নীলাভ দ্যুতিতে সিঁড়ির অন্ধকারটা কেটে গিয়েছিল। দেখলাম সিঁড়ির নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, সে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। আমি নিচে নামতে সে পরিষ্কার গলায় বলল, আমার পেছনে এসো। লোকটি আমার সম্পূর্ণ অপরিচিত। আমার কাছে তার কিসের প্রয়োজন আমি সেটুকুও জানতে চাইলাম না। বৈঠকখানা ঘর থেকে বের হয়ে আসবার পর আমার নিজস্ব ইচ্ছা শক্তি যেন সম্পূর্ণ লুপ্ত হয়ে গিয়েছিল। বিনা দ্বিধায় আমি লোকটির পিছন পিছন চললাম। কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, এসব কোনো প্রশ্নই আমার মনে জাগলো না। রহস্যময় আগন্তুক যেন আমাকে পুরোপুরি আবিষ্ট, পুরোপুরি সম্মোহিত করে ফেলেছিল। বাড়ির কম্পাউন্ড পেরিয়ে, সদর দরজা পেরিয়ে রাস্তায় এসে পড়লাম। লোকটি এগিয়ে চলল, আমিও চললাম পিছু পিছু। কতক্ষণ চললাম জানি না, কেননা আমার সময়বোধ চলে গিয়েছিল। অনেকক্ষণ যাবার পর আমরা একটা সরু নদীর পাড়ে এসে পড়লাম। নদীর জলের রং মিশকালো। এত কালো রঙের জল আমি আগে কোনোদিন দেখিনি। নদীর ওপর কোনো সেতু ছিল না, ছিল দুখানা সরু হালকা তক্তা। আমার পথপ্রদর্শকের শরীর বোধহয় পাখির পালকের মতো হালকা। সে স্বচ্ছন্দে ওরকম তক্তার উপর দিয়ে নদী পার হয়ে গেল। তার অদৃশ্য টানে আমিও তক্তার উপরে উঠলাম, কিন্তু আমার ভয় ভয় করতে লাগলো। মনে হলো আমার দেহের ভারে এক্ষুনি এই হালকা পলকা তক্তা দুখানা ভেঙে পড়বে, আর আমি গিয়ে পড়ব ওই কালো জলের মধ্যে। যাই হোক, শেষ পর্যন্ত ওই তক্তা ধরেই নদীর ওপারে গিয়ে পৌঁছলাম। মনে হলো এক বিরাট তেপান্তরের মাঠের মধ্যে এসে পড়েছি। পিছনে ফিরে তাকালাম। পিছনের সব কিছু যেন ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়ে গিয়েছে। মাত্র একটি পরিচিত বস্তু আমার নজরে এলো, এবং তা হলো বিমেন শহরের সুউচ্চ গির্জার চূড়া। যে তেপান্তরের মাঠের মধ্যে এসে পড়লাম, সেখানে কোনো ঘরবাড়ি, রাস্তাঘাট বা গাছপালা কিছুই ছিল না। মাঠের মধ্যে কেবল ঘাসের গোড়া, আর সে ঘাসের গোড়াগুলো যেন ঝলসে গিয়েছে আগুন লেগে। ওই বিশাল প্রান্তর যেন সদ্য অগ্নিস্নাত করে উঠেছে। সেই অগ্নিস্নাত মরা প্রান্তরের মধ্যে দিয়ে যেতে যেতে এক সময় আমি যেন আমার হারানো ইচ্ছা শক্তির কিছুটা ফিরে পেলাম। রহস্যময় পথপ্রদর্শককে জিজ্ঞেস করলাম, আমি কোথায় যাচ্ছি? কোনো উত্তর পাওয়া গেল না। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এবারেও কোনো উত্তর না দিয়ে পথপ্রদর্শক আমাকে অনুসরণ করবার ইঙ্গিত করল। আমার জাগ্রত ইচ্ছা শক্তি আবার ঘুমিয়ে পড়ল। সম্মোহিতের মতো আমি নীরবে সেই রহস্যময় মানুষটিকে অনুসরণ করতে লাগলাম। ক্রমে আকাশ আর পৃথিবী ঘন কুয়াশায় ঢেকে গেল। মনে হলো পৃথিবীর বন্ধন কাটিয়ে আমি এক ভিন্ন জগতে এসে পড়েছি। আমার সামনের লোকটি আর আমি, এই দুজন ছাড়া এই জগতে আর কোনো জনমানব নেই। এই কুহেলিময় জগৎ কবরভূমির মতোই নিস্তব্ধ। কোন দিক থেকে কোনো শব্দ আমার কানে আসছিল না। এমনকি আমাদের দুজনকার পায়ের শব্দটুকু পর্যন্ত শুনতে পাচ্ছিলাম না। এই যেন এক অসাধারণ, অলৌকিক আর অতীন্দ্রিয় জগৎ। এই জগতে কেউ আমাকে স্বাগত জানাবে না। মাঝে মাঝে হু হু করে হাওয়া বইছিল, কনকনে ঠান্ডা হাওয়া। বাতাসের ঝাপটায় আমার সমস্ত শরীরটা কেঁপে কেঁপে উঠছিল। আর তাছাড়া আর এক দিক থেকেও সেই ঠান্ডা বাতাসটা মোটেই প্রীতিকর ছিল না, কেননা বাতাসের সঙ্গে ভেসে আসছিল একটা অদ্ভুত দুর্গন্ধ, যেন বহুদিনের পচা কাদার দুর্গন্ধ। সেই কুহেলি মলিন জগতের ধূসর কুয়াশার মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে যাওয়ার পর আমরা একখানা প্রাসাদের সামনে এসে থামলাম। কুয়াশাও পাতলা হয়ে গেল। সেই বিরাট প্রাসাদের আশেপাশে আর কোনো বাড়ি দেখতে পেলাম না। প্রাসাদে অসংখ্য জানালা, জানালাগুলির ভেতর দিয়ে আলো বাইরে এসে পড়ছে। এ কার প্রাসাদ?
এমন বিরাট জমকালো প্রাসাদ? ব্রিমেন কেন, আশেপাশের আর কোনো রাজ্যে আছে বলে তো আমার জানা ছিল না। পথপ্রদর্শক আমাকে প্রাসাদে ঢুকবার জন্য ইঙ্গিত করল। আমি বললাম, এই প্রাসাদের মালিক কে জানি না, তবে যিনিই মালিক হন না কেন তিনি আমার অপরিচিত। অপরিচিত লোকের বাড়িতে কি করে ঢুকব? তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার রহস্যময় সঙ্গী গম্ভীর স্বরে বলল। কিন্তু একটা বিষয়ে তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি এ বাড়ির মালিক বা যাদের দেখবে তাদের কাউকে কোনো প্রশ্ন করতে পারবে না। যদি প্রাণ নিয়ে ঘরে ফেরবার ইচ্ছা থাকে তবে কোনো কথা না বলে সব কিছু নীরবে দেখে যাবে। তবে হ্যাঁ, যা দেখবে তা খুব মনোযোগ দিয়েই দেখবে, সেগুলো যেন তোমার মনের মধ্যে গাঁথা হয়ে গিয়ে থাকে। আমরা দুজনে বাড়ির মধ্যে ঢুকলাম। হাজার হাজার মোমবাতির আলো, প্রাসাদের ঘরগুলো যেন প্রায় দিনের মতো আলোকিত। ভেতরে জমকালো সাজ পোশাক পরা অনেক নরনারী বসে আছেন, গল্পগুজব করছেন। আমরা ঢোকা মাত্র তারা আমাদের দিকে তাকালেন, কিন্তু কোনো কথা বললেন না। দেখলেই বোঝা যায় তারা অভিজাত বংশের নরনারী। এদের কাউকে আমি কোনোদিন দেখিনি। পথপ্রদর্শক আমাকে তাদের দিকে এগিয়ে যাবার ইঙ্গিত করে নিজে দরজার কাছে দাঁড়িয়ে রইল। একটু ইতস্তত করে আমি লজ্জিতভাবে এগিয়ে গেলাম। একদল অভিজাত নরনারীর সামনে গিয়ে আমি তাদের অভিবাদন করলাম, কিন্তু তারা নিজেদের নিয়ে এত ব্যস্ত যে আমার দিকে তাকাবার ফুসুকটুকু পর্যন্ত তাদের হলো না। কিন্তু আমি তাদের ভালোভাবে দেখবার সুযোগ পেলাম। কি আশ্চর্য! প্রত্যেকটি নারীর গলা ঘিরে লাল দড়ির মতো একটা চিহ্ন রয়েছে। পুরুষদের দিকে তাকালাম, তাদের গলায় গলাবন্ধ ঢাকা, কিন্তু গলাবন্ধের উপরেই লাল দড়ির স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে। আমি ওই লাল দাগের কোনো অর্থই বুঝতে পারলাম না। আর একটা ব্যাপার দেখে আমি আরও চমকে গেলাম। আমার সামনেই একদল নরনারী তাস খেলায় মত্ত, কিন্তু যে তাসগুলি নিয়ে তারা খেলছেন সেগুলি থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে। দারুণ অস্বস্তিতে আমার মনটা ভরে গেল। এই কোথায় এলাম আমি? কাদের মাঝখানে এলাম? সে ঘরখানা ছেড়ে আমি পাশের ঘরে ঢুকলাম। এই ঘরখানা আরও চমৎকারভাবে সাজানো। ঘরের চারপাশে লাল ভেলভেট দরজায় দামি কারুকার্য করা পর্দা। ঘরের মধ্যে একখানি সুদৃশ্য সোফা, সেই শোভায় অভিজাত বংশীয় পুরুষ নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছেন। কিন্তু ঘরের মেঝের দিকে চোখ পড়তেই আমি আঁতকে উঠলাম। আমার বুকের ভিতরে হৃৎপিণ্ডটা যেন ধপ করে লাফিয়ে উঠল। রক্ত, রক্ত, রক্তের স্রোত বইছে ঘরের মেঝেতে। রক্তস্রোতের গতি পাশের ঘরের দিকে। আতঙ্কে বিহ্বল হয়ে পাশের ঘরে চলে এলাম। কিন্তু এ কি? এখানে তো একটি লোকও নেই। এই তো মাত্র কয়েক মুহূর্ত আগে এখানে কত নরনারী পুরুষ দেখে গিয়েছি। তারা সব কোথায় গেল? তারা কি কর্পূরের মতো উবে গেলেন? কিন্তু না, কর্পূরও তো এত তাড়াতাড়ি উবে যেতে পারে না। হঠাৎ ঘরের উজ্জ্বল আলো ম্লান হয়ে এলো। শোনা গেল সুমধুর যন্ত্রসঙ্গীত, কিন্তু কোনো মানুষকে দেখতে পেলাম না। অথচ এই চমৎকার সঙ্গীত যে এই বিশাল ঘরখানার মধ্যে কোথাও হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কি করব তা বুঝে উঠতে পারছিলাম না। না পেরে এই ঘর ছেড়ে আবার পাশের ঘরখানায় যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু বৃথা চেষ্টা। এবার আর পাশের ঘরে যেতে পারলাম না, দরজা বন্ধ। ধাক্কা দিলাম, দরজা খুলল না। দরজার মাথায় কালো রঙে ফুটে উঠল কয়েকটা সংখ্যা, 1, 7, 8, 9। এর কোনো অর্থই আমি বুঝতে পারলাম না। হঠাৎ অত্যন্ত ক্লান্তি বোধ করলাম। দারুণ ঘুমে আমার চোখ দুটি যেন জড়িয়ে এলো। ঘুম ঘুম, 7 রাজ্যের যত ঘুম তা যেন এসে ভর করলো আমার দুটি চোখের পাতায়। সামনেই একখানা নরম গদিমোড়া আরাম কেদারা। বসলাম, গা এলিয়ে দিলাম কেদারায়, আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। একটা ভয়ঙ্কর গণ্ডগোলের শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম, ইস, অনেক রাত হয়ে গেছে। বাড়ির কথা মনে পড়ল। বাড়ির সবাই কত চিন্তা করছে আমার জন্য। বোধহয় বুড়ি ঠাকুমা পর্যন্ত এখনো ঘুমোতে পারেননি। কিন্তু এখান থেকে যাব কি করে? এ তো সম্পূর্ণ অচেনা অজানা জায়গা। এখানকার পথঘাট তো কিছুই জানি না। বাড়ি যেতেই বা কত সময় লাগবে কে জানে। সেই পথপ্রদর্শক কোথায় গেল? গণ্ডগোলটা বাড়তে লাগলো। আমি পথপ্রদর্শকের খোঁজে এই ঘর ও ঘর করতে লাগলাম। শেষ পর্যন্ত তাকে পেয়েও গেলাম। সে ঠিক একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়ে সে ইঙ্গিতে তার কাছে যাবার জন্য বলল। গেলাম। আমাকে নিয়ে পথপ্রদর্শক প্রাসাদের বাইরে বেরিয়ে এলো। আবার সেই দিক চিহ্নহীন ধূসর কুয়াশার রাজ্য।
নানা পথ ধরে একটা জায়গায় এসে পথপ্রদর্শক আমাকে বলল, এবার তুমি নিজেই যেতে পারবে। আমাকে অভিবাদন করে পথপ্রদর্শক বিদায় নিল। ধূসর কুয়াশার মধ্যে মিলিয়ে গেল সে। তার পরিচয় আমার কাছে অজানাই রয়ে গেল। আমি ভীত, ক্লান্ত, অবসন্ন টলতে টলতে বাড়ির দিকে এগোলাম। ভয় হচ্ছিল এই বুঝি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যাব। কেন জানি বাড়ির সদর দরজার কাছে এসে আমি অনেকটা সুস্থ বোধ করলাম। মাননীয় ধর্মযাজক, মাননীয় ভদ্র মহোদয়গণ, এই হলো আমার বিচিত্র কাহিনী। আপনারা এই কাহিনী বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি যে কোনো শপথ করে বলতে পারি যে যে কাহিনী আমি বললাম তার প্রতিটি ঘটনা দিনের আলোর মতোই সত্য। এর মধ্যে এতটুকু মিথ্যে, জালজোচ্চুরি বা ধাপ্পাবাজি নেই। কাহিনী লেখাও শেষ হয়েছে। এবার আমি আপনাদের সবাইকার সামনে লেখার তলায় স্বাক্ষর করব। ব্রিমেনের প্রাক্তন মন্ত্রী হের সেবাল্ডাস বেয়ার্লিনের বিচিত্র কাহিনী এখানেই শেষ হয়েছে। কথা শেষের পর কোথায় গিয়েছিলেন সেবাল্ডাস বেয়ার্লিন? 1789 খ্রিস্টাব্দের বন্ধ দরজার সামনে থেকে তিনি ফিরে এসেছিলেন। সময়ের অদৃশ্য স্রোত ধরে তিনি কি 40 বছর এগিয়ে গিয়েছিলেন? রহস্যময় পথ প্রদর্শকের সঙ্গে তিনি কি পৌঁছে গিয়েছিলেন ভবিষ্যতে, ফরাসি বিপ্লবের প্রাগলগ্নে? যে অভিজাত নরনারীদের তিনি সেই বিরাট প্রাসাদের মধ্যে দেখেছিলেন, তারা কি ফরাসি অভিজাত নরনারী? গলায় লাল দাগ, তাস থেকে ঝরে পড়া ফোঁটা ফোঁটা রক্ত, ঘরের মধ্যে রক্তস্রোত, এই সবই কি আসন্ন রক্তক্ষয়ী ফরাসি বিপ্লবের পূর্ব সংকেত? কাল এক অবিচ্ছিন্ন, ভূত, বর্তমান, ভবিষ্যৎ এ সবই আপেক্ষিক ধারণা। ভবিষ্যতের পর্দাটা কি কিছুক্ষণের জন্য সরে গিয়েছিল হের সেবাল্ডাসের সামনে থেকে? তিনি কি পেয়েছিলেন ভবিষ্যৎ ফরাসি বিপ্লবের আভাস? সেই রহস্যময় পথপ্রদর্শকই বা কে? সে কি কালপুরুষ? তাকেই কি বলে নিয়তি? এইসব প্রশ্নের কোনো উত্তর নেই। রহস্যময় বিশ্ব ব্রহ্মাণ্ডের কত রহস্যই তো আজও আমাদের অজানা। সেই সব ভেদ করা তো আজও আমাদের ক্ষমতার বাইরে। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।